যায় তাহলে তোমাদের মপ আপ রাউন্ডে কেমন যেতে পারে। দেখো সচরাচর প্রথমত বলে রাখতে চাই জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা থাকবে। এএনএম এর ক্ষেত্রে কাউন্সিলিং এ কোনো ক্যান্ডিডেটের পার্টিসিপেট করাটা আমার মনে হয় বৃথা, কারণ এএনএম জিএনএম 2025 সালে তোমাদের কিন্তু ফাইনালি মপ আপ রাউন্ড কাউন্সিলিং WBJEE তোমাদের বোর্ড থেকে কিন্তু কন্ডাক্ট করানোর নোটিশ আজকে কিন্তু সকালবেলা বা গতকাল কিন্তু মোটামুটি পাবলিশ করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তোমাদের আজকে কিন্তু পুরোপুরি শিডিউলটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে WBJEE আন্ডার থেকে, যে তোমাদের কবে থেকে অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড স্টার্ট হচ্ছে, তোমরা কিভাবে কি মপ আপ রাউন্ডে আবেদন প্রক্রিয়া করবে। আগের 2 রাউন্ডে তোমাদের যে কাউন্সিলিং হয়েছে, তো এই রাউন্ডে যে কাউন্সিলিংটা হবে সেই কাউন্সিলিং এর মধ্যে কি তফাৎ রয়েছে। তোমাদের সব থেকে এখন বড় প্রশ্ন একটাই থাকছে যে কাট অফটা কেমন যেতে পারে, তার কিন্তু একটা বিস্তারিত ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তাই প্রথমে সবাইকে বলে রাখতে চাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোপুরি তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিভাবে কি করবে, কিরকম কি অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিভাবে কি কন্ডাক্ট করানো হয়, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু কাল থেকে অর্থাৎ আগামীকাল 5 তারিখ থেকে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড কিন্তু স্টার্ট হচ্ছে। অর্থাৎ মপ আপ রাউন্ড মানে কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা নতুন কিন্তু কাউন্সেলিং প্রসেস। অর্থাৎ এই প্রসেসের মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, নতুনভাবে তোমরা চয়েস কিন্তু লক করার সুযোগ পাবে। তো একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা এই রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিংয়ে তোমরা যারা কিন্তু পার্টিসিপেট করেছিলে, কিন্তু তোমরা চাইছো যে এখনো পর্যন্ত মপ আপ রাউন্ডে তোমরা কলেজগুলোকে নিতে চাইছো, রাউন্ড কাউন্সিলিংয়ে তোমরা এনরোল করতে চাইছো, তোমাদের জন্য রয়েছে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে বলতে চলেছি। প্রথমত বলে রাখতে চাই, তোমাদের আমি আগে বলে দিতে চাই যে 5 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে। আগামীকাল থেকে জেন পাসেরও কিন্তু মপ আপ কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। 9 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই কাউন্সিলিং পর্ব চলবে এবং 11 তারিখ তোমাদের কিন্তু লিস্ট বেরোবে, যেটা হচ্ছে কি লিস্ট, অ্যালটমেন্ট লিস্ট তোমাদের কিন্তু বেরোবে কবে, 11 তারিখ। এই সব কথা বাদ দাও, এগুলো তোমরা জাস্ট WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে। আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বুঝে নাও। অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড আবেদন অ্যাকচুয়ালি কারা করতে পারবে। প্রথমত তোমরা যারা রাউন্ড 1 রাউন্ড 2-তে একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, তো সেক্ষেত্রে তোমরা যারা এখন কাউন্সিলিংয়ে তোমরা প্রসেসের মাধ্যম দিয়ে তোমরা এখন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে তোমরা যারা পড়াশোনা স্টার্ট করে দিয়েছো, তোমরা কিন্তু আর কোনো রকমভাবে মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ রাউন্ড 1 রাউন্ড 2-তে তোমরা যে কলেজগুলোতে ভর্তি হয়ে গেছো সেই কলেজগুলো তোমাকে পড়াশোনা করতে হবে। এবার আছে মপ আপ রাউন্ডে তাহলে কারা পার্টিসিপেট করতে পারবে, যারা রাউন্ড 1 বা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কিন্তু সিট অ্যালটমেন্ট পেয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনও তারা সম্পন্ন করেছিল, কিন্তু কোনো কলেজে যারা অ্যাডমিশন নেয়নি তারা কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। 2 নম্বর কারা করতে পারবে, যারা সিট অ্যালটমেন্ট 2টো রাউন্ডেই পেয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনও কমপ্লিট করেছিল, সিট অ্যাকসেপ্টেন্স তোমাদের ফিও দিয়েছিল, কিন্তু কোনো রকম কিছু কারণের জন্য ডকুমেন্টে কিছু রকম মিসম্যাচ হওয়ার জন্য বা যে কোনো কিছু কারণের জন্য তোমাদের যাদের পরবর্তীকালে তোমাদের সমস্যা হয়েছে বা তোমরা পরবর্তীকালে কলেজে ভর্তি হতে পারোনি, সেক্ষেত্রে তোমরা কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। 3 নম্বর কারা করতে পারবে, ফ্রেশ অ্যাপ্লিকেন্টরা করতে পারবে। অর্থাৎ যারা কিন্তু কোনো রকম রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো রকমভাবে যারা একদম পার্টিসিপেট করেনি বা করতে পারেনি, তারাও কিন্তু মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে বা কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছিলো, সিট অ্যাকসেপ্টেন্স ফিও তোমরা দিয়ে দিয়েছিলে, কিন্তু ভাবো কোনো রকম তোমরা কলেজ অ্যালটমেন্ট পাওয়ার পর তোমাদের পছন্দ হয়নি বলে তোমরা কলেজে ভর্তি হওনি, বা যাদের কোনো রকম ডকুমেন্ট মিসম্যাচ বা কোনো রকম কিছু কারণের জন্য তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করলেও তোমাদের কোনো রকমভাবে কাউন্সিলিংয়ে আটকে দেওয়া হয়েছিল, বা তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে আবেদন খুব সহজে করতে পারবে। তবে স্ট্রিক্টলি WBJEE বোর্ডের বলে দেওয়া রয়েছে, যারা অনিচ্ছাকৃত অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যারা কিন্তু কাউন্সিলিং থেকে বেরিয়ে গেছে বা উইথড্রন করে নিয়েছে কাউন্সিলিংটা পার্টিসিপেট করার পরেও, তারা কিন্তু কোনো রকমভাবে মপ আপ রাউন্ডে কিন্তু আবেদন করতে পারবে না। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো কারা কারা আবেদন করতে পারবে এটা বুঝে গেলে, এবার তোমাদের বলে রাখি সিট অ্যাকসেপ্টেন্স ফি কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। অর্থাৎ তোমরা যারা রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিংয়ে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিলে, ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছিলে,
তোমাদের কিন্তু আর কোনো রকম সিট অ্যাকসেপ্টেন্স ফ্রি দিতে হবে না। অর্থাৎ তোমরা যদি মপ আপ রাউন্ডে আবেদন করার পর যদি কোনো কলেজ পাও, সেখানে তোমরা শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন বা পিআই রিপোর্টিংটা করে আসবে। অর্থাৎ কোনো রকম আলাদা করে সিট অ্যাকসেপ্ট করার জন্য কোনো রকম ফিস পেমেন্ট তোমাদের করতে হবে না। কিন্তু ফিস পেমেন্ট তোমাদের করতে হবে কখন? রেজিস্ট্রেশনের সময়। অর্থাৎ তোমরা যারা রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ তোমরা যারা রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিংয়ে অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছিলে 500 টাকা দিয়ে, তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য 200 টাকা দিতে হবে। আর আগে তোমরা যারা একদম ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে, অর্থাৎ যারা রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো রকম পার্টিসিপেট করোনি, তোমাদের কিন্তু 700 টাকা তোমাদের দিতে হবে। দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে এবং তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিং মানে তোমরা কিন্তু সম্পূর্ণটাই নতুনভাবে একদম কলেজগুলোকে বেছে নিতে পারবে এবং কলেজগুলোকে কিন্তু সহজে সাজাতে পারবে এবং চয়েস লকও করতে পারবে। ইট ইজ ক্লিয়ার? অর্থাৎ এই দিকে কোনো রকম ডাউট নেই। সাথে আরেকটা কথা তোমাদের আমি বলে রাখতে চাই যে তোমরা কিন্তু সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু চয়েস ফিলিংটা কিন্তু ঠিকঠাক করে করার চেষ্টা করো। তোমাদের সামনে আমি বলেইছিলাম যে জিএনএমএ এএনএমএ কটার টোটাল সিট ভ্যাকেন্ট ছিল, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু একদম সিটগুলোকে বা চয়েস ফিলিংগুলোকে ঠিকঠাক করে করবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। ইট ইজ ক্লিয়ার? আর ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের তোমাদের যা যা ডকুমেন্টস লেগেছিল সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে, আলাদা করে কিন্তু কোনো রকম এক্সট্রা কিছু লাগছে না। ঠিক আছে, এটাও তোমরা ক্লিয়ার করতে পারলে। এবার আসি যে মপ আপ রাউন্ড অ্যাকচুয়ালি পার্টিসিপেট করাটা কাদের জন্য সব থেকে সেফ হতে চলেছে। দেখো, আমি যদি বলি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু তোমাদের বার্নপুরে লাস্ট কাট অফ গেছে জেনারেলদের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা গেছে 3755 লাস্ট কিন্তু কাট অফ গেছে, যেটা কিন্তু জিএনএম এর ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিদের জন্য। ঠিক আছে, ওপেন ক্যাটাগরিদের জন্য লাস্ট কাট অফ গেছে 3755। অর্থাৎ তোমাদের মনে ঠিক একটা প্রশ্নই আসবে, যদি লাস্ট কাট অফ 3755 যায়, তাহলে তোমাদের মপ আপ রাউন্ডে কেমন যেতে পারে। দেখো, সচরাচর প্রথমত বলে রাখতে চাই, জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা থাকবে। এএনএম এর ক্ষেত্রে কাউন্সিলিংয়ে কোনো ক্যান্ডিডেটের পার্টিসিপেট করাটা আমার মনে হয় বৃথা, কারণ এএনএম এর ক্ষেত্রে 36টা যে সিট রয়েছে, সেই সিটগুলো বেশিরভাগটাই ইডব্লিউএস বা পিডব্লিউডি বা এই ক্যাটাগরি ছেলেমেয়েদের জন্য রয়েছে। সেক্ষেত্রে কম্পিটিশনটা হবে জিএনএম এর ক্ষেত্রে, কারণ জিএনএম এ কিন্তু টোটাল 303টা সিট পড়ে রয়েছে। ওপেন ক্যাটাগরিদের জন্য সিট আমি যেটা এখনো পর্যন্ত দেখলাম যে দার্জিলিং ডিস্ট্রিক্টে আমি যেটা দেখলাম, ঠিক আছে, মোটামুটি ওপেন ক্যাটাগরিদের জন্য কিন্তু এখনো পর্যন্ত 8টা সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। কটা সিট? 8টা সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। অর্থাৎ তোমাদের মনে ঠিক একটা প্রশ্নই আসবে যে তাহলে কাট অফটা কেমন যেতে পারে। প্রথমত বলে রাখতে চাই যে সিট সংখ্যা খুব বেশি নয়। অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে খুব জেনারেলস যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা খুব একটা রিস্ক নেবে না, পার্টিসিপেট করবে না। আমি মনে করি যে মপ আপ রাউন্ডে কারা তোমরা কাউন্সেলিং করাবে, যারা একদম নতুন রয়েছে, আগে 2টো রাউন্ড কাউন্সেলিং করাওনি, সেক্ষেত্রে তোমাদের যদি সাফিসিয়েন্ট র্যাঙ্ক থাকে তোমরা নিশ্চিন্তে মপ আপ রাউন্ড কাউন্সেলিংয়ে বসো। কিন্তু যারা রাউন্ড 1 রাউন্ড 2-এ তোমরা যারা কলেজ পেয়ে গেছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য রিস্ক নেবে না। কারণ কি, একটা কথাই বলে রাখি যে তোমরা যদি মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে যদি পার্টিসিপেট একবার করে ফেলো, তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে যদি কোনো সিট অ্যালটমেন্ট যেটা থাকতো, সেই সিট অ্যালটমেন্টটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ সিস্টেম থেকেই তোমাদের কিন্তু সম্পূর্ণ সিটটাকে কিন্তু অ্যালটেড করে দেওয়া হবে, অর্থাৎ পুরোপুরি ভ্যাকেন্ট সিট হিসাবে শো করানো হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের আগের একটা সিট হাতছাড়া হলো, সাথে তোমাদের মপ আপ রাউন্ড তোমরা যারা আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা যদি নতুন সিট পাও তো ভালো, না হলে কিন্তু তোমাদের কাছে আর কোনো রকম সুযোগ থাকবে না। তাই কাউন্সেলিং তোমাদের রাউন্ড 1 রাউন্ড 2 যারা পার্টিসিপেট করে ফেলেছো, তোমরা কিন্তু আর মপ আপ রাউন্ডে রিস্ক নেবে না, আমি এটাই মনে করে থাকি। বাট তোমাদের যাদের র্যাঙ্ক, আমি এবার কাট অফটা আসি। দেখো, সচরাচর বলে রাখতে চাই যে সিট সংখ্যা কম, প্রতিযোগিতাটাও কিন্তু একটু বেশি হবে, কারণ কম সংখ্যক সিট মানে প্রতিযোগিতাটার কম্পিটিশন একটু বেশি থাকবে ছেলে মেয়েদের মধ্যে। তো কি হবে, কাট অফ কিন্তু সর্বোচ্চ আমি যদি তোমাদের বলে রাখতে চাই যে ম্যাক্সিমাম 3000, মানে আমি এক্সাম্পল বলছি, আমার আইডিয়া থেকে বলছি, কাট অফ কিন্তু বেশি যাবে না, বেশি হাই যাবে না। কাট অফ হয়তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে যা গেছে তার আশেপাশের মধ্যেই থাকবে, তার চেয়ে বেশি হবে না। মানে আমি হাইস্ট যদি বলি 3900 থেকে
4100 পর্যন্ত যেতে পারে, নাও যেতে পারে, ঠিক আছে। 3900 থেকে 4100 পর্যন্ত যেতে পারে, বা এই কাট অফ যেটা রয়েছে 3755, এই র্যাঙ্কেরই সমসাময়িক মোটামুটি কিন্তু কাট অফ থাকবে। অর্থাৎ খুব কিন্তু আহামরি কাট অফ কিন্তু প্রচুর হাই যাবে না ফর গভর্নমেন্ট বলছি, এটা কিন্তু আমি সম্পূর্ণ বলছি কিন্তু গভর্নমেন্টের জন্য, ঠিক আছে, গভর্নমেন্টের জন্য বলছি। আর প্রাইভেট তোমরা যারা আবেদন করতে চাইছো, তোমরা যদি চাও যে প্রাইভেট কলেজগুলো আবেদন করতে চাও, তো তোমরা প্রাইভেট কলেজ আবেদন করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। কাট অফ প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে হাই যাবে, আর খুব যাদের র্যাঙ্ক একটু ভালো, মানে খুব একটা ভালো নেই, হাই র্যাঙ্ক রয়েছে, তোমরাও কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো মানে প্রাইভেট কলেজগুলো কিন্তু পেয়ে যাবে। প্রাইভেট কলেজ তোমাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই, প্রাইভেট কলেজে প্রচুর সিট ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে। এটা আমি গভর্নমেন্টের জন্য বললাম। গভর্নমেন্টে ঠিক এরকম যেতে পারে। আমি লাস্ট সেকেন্ড রাউন্ডে কেমন কি কাট অফ গেছে আমি তার একটা ডিটেলস ভিডিও এনে তোমাদের জন্য বলে দেবো, যে মপ আপ রাউন্ডে কেমন বা কত অবধি যেতে পারে, এটা আমি তোমাদের বলে দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলে রাখতে চাই যে এরকম মোটামুটি রেঞ্জে তোমাদের কিন্তু কাট অফটা যাবে, অর্থাৎ সাফিসিয়েন্ট, খুব একটা কিন্তু হাই কাট অফ যাবে না ফর গভর্নমেন্ট। প্রাইভেটের ক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করে একটা ভালো কলেজ নিতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের বক্তব্য। তো মাথায় রেখে তোমরা কিন্তু কাজটা করবে। রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিং যারা সি অ্যালটমেন্ট পেয়ে গেছিলে, তোমরা কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে সেরকম কিন্তু কোনো রকম তোমরা কিন্তু আর আগের সিটগুলোকে অ্যালটেড রাখতে পারবে না, ডি অ্যালটেড সিট হয়ে যাবে। এবার এক্ষেত্রে বলে রাখতে চাই, দেখো যেহেতু ভালো র্যাঙ্কের ছেলেমেয়েরা কিন্তু মোটামুটি কিন্তু রাউন্ড 1 রাউন্ড 2 কাউন্সিলিং কিন্তু গভর্নমেন্ট কলেজ ক্যাচ করে নিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে ভাবো এই 3755 জেনারেলদের যাদের র্যাঙ্ক গেছে লাস্ট বার্নপুরে, ভাবো এর কাছাকাছি যাদের গেছে, ঠিক আছে, এর কাছাকাছি ভাবো কারোর র্যাঙ্ক ছিল 3760 এরকম, ঠিক আছে, মানে কাছাকাছি 5, 6, 4 র্যাঙ্ক যাদের মধ্যে ছিল, তোমরা কিন্তু চান্স নিলে নিতে পারো। তো আমি এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব না, তোমরা একটা ভিডিও আমি নতুন করে দেবো, কালকেই করে দেবো। তোমরা কিন্তু আশা করছি ভিডিওটা দেখলে উপকৃত হবে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কাট অফ নিয়ে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকলো, তোমাদের জন্য জাস্ট অ্যান আইডিয়াটা দিয়ে দিলাম কিভাবে কি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে বা তোমাদের কেমন কি রেজিস্ট্রেশন ফিস লাগবে, সমস্তটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। তো পরবর্তীকালে আমি নতুন একটা কিন্তু আপডেট নিয়ে ফিরবো কাট অফ ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখলে। থ্যাংক ইউ।